মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির দায় ইসরায়েলকে বহন করতে হবে, হুঁশিয়ারি নাসের কানিয়ানির। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দক্ষিণ কোরিয়ার সীমান্তে সেনা ও অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। আবারও পাকিস্তানে আত্মঘাতী ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 2 জন। ইয়েমেন উপকূলে ইসরায়েলি জাহাজ জব্দ, উদ্ধার করল মার্কিন নৌবাহিনী। আরো জানিয়ে দিব, হামাসকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না, হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 15,000। এবার হামাস ইসরায়েল সংঘাত নিয়ে এরদোগান ও রাইসির ফোন আলাপ। এবং সর্বশেষে জানিয়ে দিব, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ার আশা যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির দায় ইসরায়েলকে বহন করতে হবে, হুঁশিয়ারি নাসের কানিয়ানির। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরান। তেহরান বলেছে, এর ফলে উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় তেল আবিবকে বহন করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি তার অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ভয়াবহ আগ্রাসন চালানোর একই সময়ে সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। কানিয়ানি বলেন, গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ চালানোর একই সময়ে ইহুদিবাদীরা বিমানবন্দর সহ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা জোরদার করার মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই অঞ্চলে সংকটের যে কোনো বিস্তৃতির জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী থাকতে হবে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে অনবরত সিরিয়ার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সিরিয়ায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার সেনারা। সিরিয়ায় বিগত দশকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় দামেস্ক সরকারকে সাহায্য করতে সিরিয়ায় ঘাঁটি স্থাপন করেছিল হিজবুল্লাহ। সূত্র পার্স টুডে। এদিকে দক্ষিণ কোরিয়ার সীমান্তে সেনা ও অস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি পুরোপুরি স্থগিত করেছে উত্তর কোরিয়া। একটি গোয়েন্দা উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণের পর প্রথমে দক্ষিণ কোরিয়া চুক্তিটি আংশিক স্থগিত করে, এরপর উত্তর কোরিয়া পুরোপুরি স্থগিত করে সেই চুক্তি। এদিকে সামরিক চুক্তি স্থগিতের পর সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত শুক্রবার থেকে উত্তর কোরিয়ার সীমান্তের কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত পুরনো গার্ড পোস্টগুলোকে আবার ঠিকঠাক করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রমাণ হিসেবে তারা কিছু চিত্র তুলে ধরেছে। এদিকে উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ সহ তার যাবতীয় সার্বভৌম অধিকার চর্চা অব্যাহত রাখবে দেশটি। রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ বলেছে, গত সপ্তাহে আমেরিকা ও তার মিত্রদের পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা থেকে একটি নজরদারি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। এই উপগ্রহ উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং 2018 সালে সই হওয়া আন্তঃ কোরীয় সামরিক চুক্তির গুরুত্বপূর্ণ ক্লোজ স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় ওই চুক্তি পুরোপুরি স্থগিতের পাশাপাশি সীমান্তে সেনা ও ভারী অস্ত্র মোতায়েন জোরদার করল উত্তর কোরিয়া। সূত্র রয়টার্স, দ্য গার্ডিয়ানের। পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে নিহত অন্তত 2 জন। পাকিস্তানে ফের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির হাফিজ গুল বাহাদুর গ্রুপের সঙ্গে সম্পৃক্ত একজন আফগান আত্মঘাতী বোমা হামলাকারী খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার নিরাপত্তা বাহিনীর বহর লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছেন 2 বেসামরিক ও 3 সেনা সহ অন্তত আহত হয়েছেন আরো 10 জন। সোমবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা একথা জানিয়েছে। খবর জিও নিউজের। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বলেছে, একটি মোটরসাইকেল বাহী আত্মঘাতী বোমারু রোববার বাক্কা খেলা এলাকায় দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটিয়েছে। আহতদের মধ্যে 7 জন বেসামরিক এবং 3 জন সেনা। এলাকার সন্ত্রাসীদের নির্মূল করার জন্য
অভিযান চলছে। বোমা হামলার পিছনে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানের একটি দল জড়িত বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সন্ত্রাসবাদের ঊর্ধ্বগতির সম্মুখীন হয়েছে। টিটিপি ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের তৎপরতা জোরদার করেছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন উল্লেখ করেছে, নিরাপত্তা বাহিনী 2023 সালের প্রথম 9 মাসে কমপক্ষে 386 জন কর্মীকে হারিয়েছে, যা 8 বছরের সর্বোচ্চ। এদিকে ইয়েমেন উপকূলে ইসরায়েলি জাহাজ জব্দ, উদ্ধার করল মার্কিন নৌবাহিনী। এডেন উপসাগরের ইয়েমেন উপকূলে অজ্ঞাত অস্ত্রধারীদের হাতে আটক হওয়া ইসরায়েলি ট্যাঙ্কার উদ্ধার করেছে মার্কিন নৌবাহিনী। সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুসারে রোববার সেন্ট্রাল পার্ক নামের ইসরায়েলি মালিকানাধীন ট্যাঙ্কারটি জব্দ করে অস্ত্রধারীরা। প্রতিরক্ষা বিভাগ জানায়, ট্যাঙ্কারটি ফসফরিক অ্যাসিড বহন করা হচ্ছিল। ট্যাঙ্কারের বিভিন্ন দেশের 22 জন ক্রু অবস্থান করেছিলেন। এ সময় সেটিকে ইয়েমেন বন্দরে নিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। সোমবার রাসায়নিকবাহী ট্যাঙ্কারটি উদ্ধারে অভিযান চালায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসন। এ সময় অস্ত্রধারীরা নৌকায় করে পালানোর চেষ্টা করে, পরে তাদের ধাওয়া করে আটক করে মার্কিন নৌবাহিনী। অস্ত্রধারীরা কোন দেশের তা এখনো প্রকাশ করা হয়নি। হামাসকে কখনোই ধ্বংস করা সম্ভব হবে না, হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর। গাজার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুর রহমান বিন আলে সানি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমাদের এই ভূমিকার কারণে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, পশ্চিমা প্রতিক্রিয়ায় এই অঞ্চলে বড় রকমের হতাশার সৃষ্টি হয়েছে। আমরা আশা করেছিলাম ফিলিস্তিনি জনগণের উপর হত্যাকাণ্ডের নিন্দা করবে পশ্চিমারা। আমরা আশা করেছিলাম অন্য সংঘাতের ক্ষেত্রে পশ্চিমারা যে নীতি ও মানদণ্ড রক্ষা করে, এই ক্ষেত্রে তারা অন্তত তাই করবে। কিন্তু গাজা যুদ্ধকে অন্য যুদ্ধের মতো করে দেখা হয়নি। গতকাল ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গাজায় এই ধ্বংস, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির পর এখন সবার দায়িত্ব হচ্ছে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা। হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের ঘোষণাকে কাতারের প্রধানমন্ত্রী বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, এইসব ধ্বংসযজ্ঞের পর দিন শেষে হামাসকে নির্মূল করার ঘটনা কখনোই ঘটবে না। সে কারণে চলমান সমস্যার রাজনৈতিক সমাধান করা ভালো বলে তিনি মত দেন। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 15,000 ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। সোমবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সির। মিডিয়া অফিস জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 15,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 6,150 জন শিশু এবং 4,000 নারী রয়েছেন। এছাড়াও এখনো অগণিত মরদেহ গাজার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিবৃতিতে আরো জানানো হয়েছে, গাজায় এখনো অন্তত 7,000 মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা 4,700 জনের বেশি। এছাড়াও আহত হয়েছেন 36,000-এরও বেশি মানুষ, যার মধ্যে 75% নারী ও শিশু। মিডিয়া অফিস আরো জানিয়েছে, নিহতদের মধ্যে 207 জন চিকিৎসা কর্মী, 70 জন সাংবাদিক ও 26 জন বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের সদস্য রয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত 50,000-এর বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর নষ্ট হয়ে গেছে 2,40,000-এরও বেশি অবকাঠামো। আর এ পর্যন্ত 88টি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর আংশিক ধ্বংস হয়েছে 174টি মসজিদ। অন্যদিকে 3টি গির্জায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে গত 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1200 মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা। এবার হামাস ইসরায়েল সংঘাত নিয়ে এরদোগান ও রাইসির ফোন আলাপ। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে ফোন আলাপ হয়েছে। এরদোগানের কার্যালয় জানিয়েছে, তাদের আলোচনায় গাজায় ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রতিষ্ঠা এবং ওই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভাব্য পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল। খবর ডেইলি সাবাহর। এরদোগান ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ইসলামী বিশ্ব, বিশেষ করে তুরস্ক ও ইরানের ঐক্যবদ্ধ অবস্থানের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। নেতৃবৃন্দ দুদেশের মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের সহযোগিতা কাউন্সিলের প্রস্তুতি
ও এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন। চলতি মাসের শুরুতে উজবেকিস্তানে তাদের সাম্প্রতিক মুখোমুখি বৈঠকের পর এ ফোন আলাপ হলো, যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গাজার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনার জন্য গত 1 নভেম্বর আঙ্কারা সফর করেন। বৈঠকে উভয় পক্ষ ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ওই অঞ্চলে মানবিক সহায়তা প্রদান এবং উত্তর গাজা উপত্যকায় নাগরিকদের বাস্তুচ্যুত হওয়া রোধ সহ মৌলিক কয়েকটি বিষয় মোকাবেলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয়। দোহায় কাতারের কর্মকর্তা ও হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এরদোগান ও তার প্রতিনিধি দল আঙ্কারায় পৌঁছান। এদিকে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ার আশা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ 2 দিন বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইভাবে একে স্বাগত জানিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, তারা আশা করছেন মানবিক এ বিরতি আরো দীর্ঘ সময়ের জন্য অব্যাহত থাকবে। 24 নভেম্বর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এর মেয়াদ গতকাল সোমবার 27 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, তবে কাতারের মধ্যস্থতায় এর মেয়াদ আরো 2 দিন বেড়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পটভূমিতে গতকাল এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ চুক্তি নিশ্চিত করার জন্য আমি সর্বাত্মকভাবে সম্পৃক্ত রয়েছি। বিস্তৃতভাবে মার্কিন মধ্যস্থতা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ফলাফল টেকসই হতে পারে। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ 2 দিন বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা আশা করব যে বিরতির মেয়াদ আরো বাড়ানো হবে এবং এটি নির্ভর করবে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়টি অব্যাহত রাখার উপর।